ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় আপনাদের শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহ করে সেই প্রমাণটি উপস্থাপন করতে হবে। তাহলে শুধুমাত্র ওই একটি প্রমাণের বলেই আপনারা যে কোনো সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন, কিংবা যদি অন্য কোনো ব্যক্তি সম্পত্তিটি ভোগ দখল করে তাহলে তার কাছ থেকে ভোগ দখল নিয়ে আপনি নিজে ভোগ দখল করতে পারবেন, কিংবা যদি আপনি সম্পত্তির ভোগ দখল করেন তাহলে ওই একটি মাত্র প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে সারা জীবনেও আপনার কাছ থেকে ওই সম্পত্তিটি কেউ ভোগ দখল ছিনিয়ে নিতে পারবে না। কি সেই প্রমাণ এবং কেন এত গুরুত্বপূর্ণ এবং সংগ্রহ করে কিভাবে কোথায় আবেদন করবেন, চলুন এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি জমার ক্ষেত্রে সম্পত্তিটির মালিকানা দাবি করার জন্য অবশ্যই প্রমাণ থাকতে হবে। সেই প্রমাণটি হতে পারে দলিল, সেই প্রমাণটি হতে পারে রেকর্ডীয় খতিয়ান, কিংবা সেই প্রমাণটি এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী আপনার শুধুমাত্র খাজনা প্রদানের রসিদও হতে পারে। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর যে কোনো একটি যদি আপনার কাছে থাকে এবং সেটি যদি আপনার যে সম্পত্তিটি মালিকানা দাবি করছেন কিংবা করার কথা ভাবছেন সেটিতে আপনার মালিকানা প্রমাণ করতে যথেষ্ট হয়, তাহলে ওই একটি ডকুমেন্ট কিংবা প্রমাণের বলেই কিন্তু আপনারা সম্পত্তির মালিকানায় যেতে পারবেন। এক্ষেত্রে আইন, প্রশাসন, রাষ্ট্র এবং এই ভূমি সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে জড়িত সকল অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ আপনাকে সহযোগিতা করবে। এখন ডকুমেন্টগুলোর অথেন্টিসিটি প্রমাণ করার জন্য আপনাদেরকে কিছু বিষয় অবশ্যই মাথায় রেখে এই ডকুমেন্টগুলোর বলে সম্পত্তির মালিকানা দাবি করতে হবে। প্রথমেই যদি আমরা দালিলিক প্রমাণের কথা চিন্তা করি তাহলে আপনি বা আমরা সকলেই জানি যে দলিল তৈরি হওয়ার কিছু ওয়ে রয়েছে। এর মধ্যে সর্বাধিক বেশি পরিমাণে যেভাবে সম্পত্তির মালিকানা অর্জন হয় কিংবা সম্পত্তির দলিল তৈরি হয় সেটি হচ্ছে ওয়ারিশান সূত্রে, উত্তরাধিকারী সূত্রে কিংবা পারিবারিক সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে। এখন পারিবারিক সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে পরবর্তীতে ওয়ারিশদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল করে কিন্তু সম্পত্তির ভোগ দখল করা হয় কিংবা সেই সম্পত্তির বাকি কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। এক্ষেত্রে বন্টন দলিল, বাটোয়ারা দলিল কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটি দলিল আসে ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তি হস্তান্তরযোগ্য যে দলিল সেটি। কারোর কাছ থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে তাহলে সেই ক্রয় বিক্রয়টার যত পরিমাণে শর্ত, বিধিনিষেধ কিংবা নিয়মাবলী রয়েছে সেগুলোকে লিপিবদ্ধ করা হয় স্ট্যাম্প পেপারে। সেই স্ট্যাম্প পেপারটি পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ক্রয়ের ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের সম্মতিতে দলিলটি রেজিস্ট্রেশন করা হয়, যেটি ক্রয় বিক্রয় সূত্রে দলিল হিসেবে গণ্য হয়। এরপরে যদি কোনো ব্যক্তি তার অধীনস্থ প্রায় 10-15 জন ব্যক্তির কাছে কিন্তু হেবা দলিল করে দেওয়া যায়। কোনো ব্যক্তি যদি হেবা দলিল করে দেয় তাহলে যে ব্যক্তির নামে করে দেওয়া হলো ওই ব্যক্তি কিন্তু এই হেবা দলিলের বলে সম্পত্তি মালিকানা লাভ করে পরবর্তীতে বাকি সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে। এরপরে দানপত্র দলিল থাকে, ওয়াকফ দলিল থাকে, উইল থাকে, অনেক ধরনের কিন্তু দলিল আমরা সচরাচর চিনে থাকি। এখন এই যে দলিলিক প্রমাণ, এই দলিলিক প্রমাণগুলো যদি কারো কাছে থাকে এবং সেটির অবশ্যই অথেন্টিসিটি থাকতে হবে। এখন অথেন্টিসিটির ব্যাপারটা কি? সেটি হলো আপনি যার কাছ থেকে সম্পত্তি পেলেন, ওয়ারিশান সূত্রে পান, ক্রয় সূত্রে পান, হেবা সূত্রে পান, যে ব্যক্তির কাছ থেকে পেলেন সেই ব্যক্তি ওই নির্দিষ্ট সম্পত্তিটির অরিজিনাল মালিক কিনা এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন যে ব্যক্তির কাছ থেকে আপনি পেলেন অর্থাৎ সম্পত্তির যে দাতা, সেই দাতা সেই সম্পত্তিটির অরিজিনাল মালিক হওয়ার জন্য অবশ্যই তিনি যার কাছ থেকে পেয়েছেন সেই সকল তৃতীয় ব্যক্তিও কিন্তু আবার অরিজিনাল মালিক হতে হবে। এখন এক্ষেত্রে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যেটি বলছে সম্পত্তির অনুকূলে দলিল যার, সম্পত্তির মালিকানা তার। এখন এমন যদি হয় কোনো একজন ব্যক্তি সম্পত্তি পাওয়ার পর একজন ব্যক্তিকে অর্পিত সূত্রে সম্পত্তি দিয়ে তিনি দেশের বাহিরে বা অন্য কোথাও অবস্থান করছেন,
তিনি পরবর্তীতে সেই সকল সম্পত্তির খোঁজ খবর ঠিক মতো নিতে পারেন নাই, কিংবা তিনি মৃত্যুবরণ করেছেন, তার ওয়ারিশারা রয়েছে কিন্তু তারা জানে না তার উত্তরাধিকারী কিংবা তার পূর্বপুরুষের সম্পত্তি এমনভাবে একজনের কাছে অর্পিত রয়েছে, কিংবা ধরুন বন্ধক রেখেছিলেন কিংবা লিজ দিয়েছিলেন, এই বন্ধকি মেয়াদ পার হয়ে গেছে, লিজের মেয়াদ পার হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তি আর সম্পত্তির মালিকানা দাবি করার কোনো সুযোগ পান নাই, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন কিংবা কোনো কারণে তিনি হয়তো করেন না, কিন্তু তার পরবর্তীতে ওয়ারিশারা এখনো রয়েছে। এখন এই যে সকল ব্যক্তি, এই সকল ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা দাবি করে, আরেকজনের কাছে বিক্রি করে, তার কাছ থেকে আপনি পান হয়তো ওয়ারিশান সূত্রে ক্রয় সূত্রে, তাহলে ওই সকল সম্পত্তিকে আপনি অরিজিনাল মালিকের কাছ থেকে পেলেন? কখনোই কিন্তু না, এটি ভাবার কোনো কারণই নেই। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই বিষয়টিকেই সামনে নিয়ে এসেছেন। এখন এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বলে ওই যে সকল ব্যক্তি লিজ দিয়ে গিয়েছিলেন, অর্পিত রেখে গিয়েছিলেন, বন্ধক দিয়ে গিয়েছিলেন, ওই সকল ব্যক্তি যদি থাকে তাহলে তারা এসে মালিকানা দাবি করতে পারবেন, কিংবা ওই সকল ব্যক্তি যদি না থাকে তার পরবর্তীতে ওয়ারিশারা কিন্তু এসে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন। এক্ষেত্রে তাদের যে ডকুমেন্টটি প্রয়োজন হবে, তার পূর্বপুরুষের যে সকল প্রমাণাদি রয়েছে, খতিয়ান থাকতে পারে, দলিল থাকতে পারে, যে কোনো একটি প্রমাণ নিয়ে এসে দাবি করলেই সম্পত্তির মালিকানা কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের অধীনে এই সকল ব্যক্তি কিন্তু ওই সকল সম্পত্তি মালিকানা 90 দিনের মধ্যে বুঝে পাবেন, এবং আপনারা যতই 3 হাত 4 হাত বদল হয়ে সম্পত্তি ক্রয় করেন না কেন, আপনাদের সম্পত্তির মালিকানা টিকবে না। এখন আপনাদের এখানে কোনো কিছুই করণীয় নেই। এরপরে দ্বিতীয় স্টেপে যদি আমরা ধরি খতিয়ান, রেকর্ড, তারপরে নামজারির কাগজের ভিত্তিতে সম্পত্তির মালিকানা। এখন আপনার কাছে সম্পত্তির মালিকানা থাকতেই পারে, সেটা নামজারি, রেকর্ড, খতিয়ান এগুলো আপনার আছে, দলিলও রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, এই উদাহরণ যদি আমরা একটু টেনে নিয়ে আসি, তাহলে ধরুন একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি হস্তান্তর হয়েছে, কিন্তু হস্তান্তরটা কোনোভাবে বৈধভাবে হয় নাই। যে সকল ব্যক্তি সম্পত্তির অরিজিনাল মালিক, তার নামে তো রেকর্ড রয়েছে, খতিয়ান রয়েছে, তার দলিল রয়েছে, সকল কিছুই কিন্তু রয়েছে, কিন্তু পরবর্তীতে আরেকজন ব্যক্তির কাছে সম্পত্তি এলেন, সেই ব্যক্তি ওয়ারিশান সূত্রেও পান না, ক্রয় সূত্রেও গ্রহণ করেন নাই, কিংবা দানপত্র সূত্রেও গ্রহণ করেন নাই, কোনোভাবে গ্রহণ করেন নাই। সেই সময় হয়তো কোনো একটি মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করে মালিকানা অর্জন করেছিলেন। সেটি হতে পারে জোর জুলুম করে, ভয়ভীতি প্রদর্শন করে, লাঠির জোরে, ক্ষমতা ব্যবহার করে, কিংবা মুক্তিযুদ্ধের সময় অনেক ব্যক্তি সম্পত্তি রেখে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই সকল সম্পত্তি জবরদখল করেছেন, পরবর্তীতে সেই সকল ব্যক্তি সম্পত্তি পান নাই, পরে দাবি করেও কোনো কিছু ফায়দা করতে পারেন নাই। এই যে এই ধরনের সম্পত্তি যেগুলো রয়েছে, অনেকেই পরবর্তীতে ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করেছেন তামাদির 28 ধারার মেয়াদে। এখন ওই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করে এসে 2-3 হাত বদল করেছেন, ওয়ারিশারা পেয়েছে, ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেছেন অনেকেই, তাদের কাছে লিগেল ডকুমেন্ট আছে, তারা দেখছেন আইন অনুযায়ী 25 বছর হিস্ট্রি ধরে যে সকল ব্যক্তির কাছ থেকে আমরা কিনেছি তারা ভোগ দখল করছিলেন, তাই আমরা কিনে ফেলেছি। কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে ওই যে সকল ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান রয়েছে, কিন্তু পরবর্তীতে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তাদের কাছে লিগেল হস্তান্তরযোগ্য দলিল নাই, অর্থাৎ সম্পত্তি রেকর্ড ভিত্তি ধরে কিন্তু কখনো হস্তান্তর করা হয় না। সম্পত্তি হস্তান্তর করতে গেলে অবশ্যই দলিল তৈরি করতে হবে, সেটি হতে পারে ওয়ারিশান বন্টন দলিল, হেবা দলিল, দানপত্র দলিল, ক্রয় বিক্রয় সূত্রের দলিল। এখন ওই যে সকল ব্যক্তির নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, দলিল রয়েছে, সেই সকল ব্যক্তি যদি এখন এসে দাবি করে, ও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে সম্পত্তির অরিজিনাল মালিককে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে, তাহলে ওই রেকর্ডীয় খতিয়ান ধরেই কিন্তু আপনি এসে এখন সম্পত্তির মালিকানা দাবি করলে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এবং আদালত এবং এই আইন যেটি বলছে, আপনাদের কাছে যতই বৈধ ডকুমেন্ট থাকুক, তামাদির মেয়াদে আপনি সম্পত্তির ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করুন, আপনার আদালতের রায়ের কপি থাকুক না কেন, কিন্তু সম্পত্তির অরিজিনাল মালিক তো আপনারা না, কিংবা আপনারা যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তিনি তো না, তিনি সম্পত্তি হস্তান্তর করার কোনো অধিকার রাখেন না। এবং এই কারণেই আদালতে কিন্তু প্রতিনিয়ত মামলা হচ্ছে, যেই মামলাগুলো নিরসনের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে, এখন যে সকল ব্যক্তি প্রতারিত, যাদেরকে লাঠির জোরে, ক্ষমতার জোরে প্রতারিত করে সম্পত্তি থেকে দূরে রাখা হয়েছে, তাদের কাছে যদি দলিল না থাকে, হেরিয়ে যায়, শুধুমাত্র ওই সময়ের যদি কোনো একটি রেকর্ডীয় খতিয়ান থাকে, হতে পারে সিএস রেকর্ডীয় খতিয়ান, এস রেকর্ডীয় খতিয়ান, বিআরএস রেকর্ডীয় খতিয়ান, যে কোনো একটি খতিয়ান, সেই খতিয়ানের কাগজ ধরে যদি এসে এখন দাবি করে, তাহলে কিন্তু বর্তমানে যারা ভোগ দখল করছেন তাদের নামে দলিল থাক, রেকর্ডীয় খতিয়ান থাক, শুধুমাত্র এই যে লিগেল হস্তান্তরযোগ্য দলিল নেই, হস্তান্তরটা বৈধ না, এই কারণে তাদের সম্পত্তির মালিকানা তারা হারিয়ে ফেলবেন, ওই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন। এবং
90 দিনের মধ্যেই তাদের সম্পত্তি পাবেন কি পাবেন না, পেলে কোন উপায়ে পাবেন, এগুলো সুরাহা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। তো এই যে ব্যাপার দুটি, এই ব্যাপার দুটির কারণে কিন্তু এখন অনেক ব্যক্তি সম্পত্তির মালিকানা লাভ করবেন। এখন যারা মালিকানা দাবি করবেন তাদের মালিকানা দাবি করার জন্য কিন্তু কিছু স্পেসিফিক নিয়ম কানুন বলে দেওয়া হয়েছে। এখন আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ নেই। আপনাদের এই সকল ডকুমেন্ট নিয়ে আপনারা আপনাদের যে সম্পত্তি যে জেলার অধীনস্থ সেই জেলার নির্বাহী জেলা প্রশাসক কিংবা ডিসি মহোদয়ের কাছে আবেদন করতে হবে। আপনার ডকুমেন্ট প্রমাণ সহ জমা দিতে হবে। ডিসি মহোদয়গণ আপনার অভিযোগের জন্য সত্যতা প্রমাণিত হয় কিনা এই জন্য তার অধীনস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা প্রদান করবেন এবং 90 দিনের মধ্যেই আপনার অভিযোগের সুরাহা করার নির্দেশনা প্রদান করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সরাসরি মাঠে নেমে এসে কে কিভাবে ভোগ দখল করছে, কার নামে ডকুমেন্ট রয়েছিল, এগুলো সজমিনে গিয়ে রেজিস্ট্রি অফিস, ভূমি অফিসে গিয়ে তল্লাশি করে দেখবেন। তাৎক্ষণিক 90 দিনের মধ্যে একটি প্রতিবেদন সাবমিট করবেন ডিসি মহোদয়গণের কাছে। ডিসি মহোদয়গণ সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনাকে তাদের যে সিদ্ধান্ত সেটি জানিয়ে দেবেন। আপনি যদি সম্পত্তির মালিক হওয়ার সুযোগ থাকে তাহলে আপনি মালিক হবেন, এই মর্মে তারা রায় দিবেন। পরবর্তীতে আপনি রায় পেলেন, রায় পাওয়ার পরে আপনি প্রশাসনের সহযোগিতা নিয়ে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে নিতে পারবেন। এছাড়াও যদি এই ডিসি মহোদয়গণ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কোনোভাবে ব্যর্থ হয় তাহলে আপনি কিন্তু আদালতে শরণাপন্নও হতে পারবেন। এবং এখন থেকে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের প্রভাব নিয়ে এই সকল আদালত কিন্তু এই সকল বিষয়ের সমাধান করবেন এবং আপনাকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করবেন যদি আপনি অরিজিনাল মালিক হন, শুধুমাত্র একটি প্রমাণ আপনার ঠিকঠাক মতো দখলে থাকে তাহলে। এই যে ব্যাপারগুলো শুনতে অনেক সহজ মনে হলেও বিষয়গুলো কিন্তু আসলেই সহজ। আবার অনেক সময় এই বিষয়গুলো আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কঠিন হয়ে যায়। এজন্য মন্ত্রণালয় থেকে বারবার নির্দেশনা প্রদান করা হচ্ছে যে এইভাবে এই বিষয়গুলো সমাধান করুন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সকল বিষয় নিয়ে আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, একজন ভালো আইনজীবী শরণাপন্ন হবেন কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করুন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ভিডিওতে শুধুমাত্র আপনাদের বেসিক কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিস্তারিত আরো অনেক কিছু রয়েছে, এই বিষয়গুলো সহজে এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানো সম্ভব নয়। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ।